আসসালামু আলাইকুম। ৩৫ বছর আগে দেশের একটি জাতীয় দৈনিকের শিরোনাম হয়েছিল আয়তন বাড়ছে বাংলাদেশের। ব্যাপক সাড়া ফেলেছিল ওই সময় সে খবরটি, শুধু দেশে নয় দেশের বাইরেও। সেই খবরটির যিনি তথ্য সরবরাহ করেছিলেন, আজ আমরা কথা বলবো সেই মানুষটির সঙ্গে। এই খবর নিয়ে তো বটেই, আমরা জানবো তার এমন আরও অনেক সাড়া জাগানো কাজ আর গবেষণার কথা। শুনবো এ অঞ্চলের ভূ রাজনীতির হাঁড়ির খবর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, সমুদ্র বিজয়ের সত্যিকারের অবস্থা। আর এসব নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পরিবেশ বিজ্ঞানী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং বর্তমানে মানারাত ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল রবের সঙ্গে। দেশ বিদেশের বিখ্যাত জার্নাল ও পত্রিকায় তার প্রায় অর্ধশত গবেষণামূলক প্রবন্ধ নিবন্ধ ছাপা হয়েছে। ডক্টর আব্দুল রব এ পর্যন্ত 12টি বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। চলুন দর্শক জেনে নেই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এতক্ষণ আমরা শুনছিলাম যে ৩৫ বছর আগে যে ফাইন্ডিংসটা আমরা সবসময় জেনে এসেছি, বলে এসেছি, আমাদেরকে বারবার সতর্ক করা হয়েছে বাংলাদেশের অধিকাংশই ডুবে যাবে গ্রিন হাউসের প্রভাবে, জলবায়ু পরিবর্তনের কারণে। কিন্তু আপনি সেই সময় বলেছিলেন যে বাংলাদেশ ডুববে না, এবং শুধু তাই নয়, বাংলাদেশের আয়তনও বাড়বে। আপনার গবেষণালব্ধ ফলাফল ছিল এটা। আসলে এই বিষয়টা দিয়েই আমি শুরু করতে চাই। ওই অংশটা কি ছিল আপনার গবেষণার, একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে আজ থেকে 30-40 বছর আগে, প্রায় অর্ধ শতাব্দী আগে, বিভিন্ন গবেষণায় যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস এফেক্ট যেগুলো আমরা শুনি, সেগুলোর উপর অনেক গবেষণা তখন একদম খুব মোমেন্টাম গেইন করেছিল। তখন আমেরিকান সায়েন্টিস্ট উডস হোল ওশানোগ্রাফিক সেন্টার একটা হাইপোথিসিস নিয়েছিলেন যে বাংলাদেশের কোস্ট যেহেতু খুবই প্লেন ফ্ল্যাট এবং বেশি এলিভেশন বেশি না, তার ফলে গ্রিন হাউসের ফলে যে সি লেভেল রাইজ করবে এবং আমাদের কোস্টাল এরিয়াটা খুব দ্রুত সাবমার্জ ডুবে যাবে, নিমজ্জিত হবে। তো সেগুলো আমি আমার গবেষণা যেহেতু ছিল ফ্লুভিয়াল জিওমরফোলজি অফ দ্য গেঞ্জেস ডেল্টা, যে এই গঙ্গা নদীর বদ্বীপের সেটা ভূরূপতাত্ত্বিক গঠন কাঠামো, অরিজিন, ইভলিউশন, এইগুলো চেঞ্জেস, সেগুলোর উপর আমি গবেষণা করি। সেই গবেষণা আমি দেখলাম, পরে সেগুলো বিভিন্ন দেশে বিদেশে আর্টিকেল ছাপা হয়েছে যে এই সি লেভেল রাইজের সাথে সাথে আমাদের এখানে টেকটনিক্যাল কারণে আর মানে সিজলেস সিল্টেশন হচ্ছে। 2.4 বিলিয়ন টন সিল্ট সেডিমেন্ট এসে পড়ছে বে অফ বেঙ্গলে। একটু যদি সহজ ভাষায় বলতেন। যে আমাদের এখানে বাংলাদেশ হলো একটা বদ্বীপ, আর 10-15% হলো আমাদের টারশিয়ারি পাহাড় আছে, আর সেখানে অন্যান্য ল্যান্ড ফরমেশনও আছে। তো মেইনলি হলো এটা একটা পাললিক সমভূমি। বাংলাদেশের উপর দিয়ে বিশ্বের 3টা বড় রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র সিস্টেম যেটা যমুনা নিয়ে আমাদের বাংলাদেশে ঢুকেছে, তারপর পদ্মা গেঞ্জেস সিস্টেম, সেটা ভারতের উপর দিয়ে এসে বাংলাদেশে ঢুকেছে, আর সুরমা-কুশিয়া মিলিত মেঘনা সিস্টেম। আরও অনেক নদী, প্রায় 70-80টা নদী ছোট বড় বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই নদীগুলো হিউজ পরিমাণে পলি নিয়ে এসে বে অফ বেঙ্গলে ফেলছে। আর বে অফ বেঙ্গলে আমাদের কন্টিনেন্টাল শেলফ যেটা, সেটা খুবই অগভীর, এবং বাংলাদেশের বেশিরভাগ অংশই ছিল ওই কন্টিনেন্টাল শেলফ। তো অবক্ষেপণের ফলে আস্তে আস্তে সমুদ্র দূরে সরে যাচ্ছে, আমরা ভূমি পাচ্ছি। তো আমি গবেষণায় দেখালাম যে আমাদের টেকটনিক্যাল, অর্থাৎ এখানের মধ্যে যে ভূ অভ্যন্তরের যে কাঠামোগত চেঞ্জ হচ্ছে, সেখানের মধ্যে এই যে আপলিফটমেন্ট হচ্ছে, তারপর কোথাও কোথাও যে সাবডাকশনের জোনের মধ্যে নিমজ্জন হচ্ছে, এই চেঞ্জগুলোর ফলে টোটাল জিনিস, আমি এত জিওলজিক্যালি গুলো দেখাইনি, কিন্তু জিওমরফোলজিক্যাল যে সিল্টেশন, অর্থাৎ মানে পলি গিয়ে এখানে অবক্ষেপণের ফলে আমরা প্রত্যেক বছরই ভূমি পাচ্ছি। এভাবে দশক দেখা যাবে 54,000 বর্গমাইল ছিল, তারপর 55,000 বর্গমাইল ছিল এই 60-এর দশকে, 70-এর দশকে 56,000 বর্গমাইল, তারপর এভাবে দশকে দশকে এরকম 1000 বর্গমাইল করে ভূমি আমরা গেইন করছি অন এভারেজ, প্লাস মাইনাস।
এবং সেগুলোর আমি কিছুটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেশন করি। দেখা গেল যে যে আমাদের সি লেভেল রাইজ যদি খুবই মাইনর হচ্ছে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কিন্তু আমাদের রাইজ অফ সি লেভেলের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ভূমি আমাদের উপর দিকে উঠছে, আমরা ভূমি গেইন করছি। এই কথাটা আমি জাতিকে জানাই এবং বললাম, ওনার বলছে 30-35 বছরের মধ্যে আমাদের মানে একটা সাবস্টেন্সিয়াল এরিয়া ডুবে যাবে। আমি বলে এটা ডুববে না, আমি হিসাব করে দেখিয়ে দিলাম। তো সেটা যখন আমার মিডিয়ায় আসলো, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমি এটা দেশে বিদেশে তুলে ধরলাম, সেটা হাইপোথিসিস হিসেবে অ্যাকসেপ্টেডও হলো এবং দেখা গেল যে আজ পর্যন্ত বাংলাদেশে ভূমি গেইন করছে। আমাদের কোস্টাল এরিয়া বিপুল জমি ভূমি, উড়িচর, নিজমদ্বীপ, চর কুকরিমুকরি, চর আলেকজান্ডার, তারপরে যে সন্দ্বীপের কাছে, হাতিয়ার কাছে আমরা নতুন নতুন ভূমি পাচ্ছি। এমনকি আমাদের যে সাউথ তালপট্টি, যেটা ইন্ডিয়ার কাছে চলে গেল এই আরবিট্রেশন ফলে, সেখানেও তো মানে কোস্ট এরিয়া সুন্দরবন এলাকায় নতুন নতুন ভূমি আসছে। আবার ন্যাচারাল ফরেস্ট এখানে জেনারেট হচ্ছে। তা আমরা উই আর গেইনিং ল্যান্ড, আমরা ভূমি পাচ্ছি, বাংলাদেশ বড় হচ্ছে, এটা আশার বাণী। আসলে আমরা একদম একদম ছোট ছিলাম, শৈশব থেকেই শুনছি যে বাংলাদেশ ডুবে যাবে, এই বাংলাদেশের অধিকাংশটাই ডুবে যাবে, কিন্তু আপনি একেবারে যৌক্তিকভাবে প্রমাণ করে দিয়েছেন ডুববে তো না বটেই, যেহেতু সমুদ্র স্তর যেভাবে বাড়ছে তার যে পরিমাপ, তার তুলনায় আমরা যে পরিমাণ ভূমি পাচ্ছি নদীবাহিত পলিমাটি সমুদ্রে গিয়ে পড়ার কারণে, ওই দুইটার মাপের পার্থক্যের কারণে আমরা আসলে ভূমি পাচ্ছি। একটা জিনিস আমাকে একটু বলেন, আপনার কাজের বিস্তার অনেক বেশি, অনেক ক্ষেত্রে আপনি কাজ করেছেন, আপনি একাধারে একজন শিক্ষাবিদ, একজন পরিবেশ বিজ্ঞানী। আপনার নিজের কোন পরিচয়টা আপনার জন্য সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যের মনে হয়? আমি দেশে বিদেশে অন্য অনেক চাকরি, আমি বিসিএস অফিসার ছিলাম, ইকোনমিক ক্যাডারে। প্রথমে আমরা ক্যারিয়ার শুরু করি, কিন্তু টিচিং যেটা এটা ছিল, ইট ওয়াজ মাই চেরিস্ট উইশ টু বি এ টিচার। তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম 82 সালে, আমি টিচার হিসেবে জয়েন করি এবং সেই আমার স্বপ্ন ছোটবেলা থেকে আমি একজন ইউনিভার্সিটি শিক্ষক হব, গবেষণা করব, গবেষক হব। এই জন্যই আমি অন্যান্য সব এরিয়া ছেড়ে আমি এই রিসার্চের জন্য জিওগ্রাফিকে বেছে নিই, এনভায়রনমেন্ট, কারণ তখন এখানের মধ্যে খুব কম কাজ হতো। আর এগুলো তো মৌলিক রিসার্চ, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন দেখে দেখে আমি খুব ইন্টারেস্টেড হয়েছিলাম। আপনার পরে দেখেছেন ওদের চ্যানেলও ছিল। আপনি এটা 82 সালের কথা বলছেন বা তারও আগের? না, আমি পড়তাম তো অনেক আগে থেকেই। আর 82 সালে আমি ইউনিভার্সিটিতে টিচার হিসেবে আসি, শিক্ষক হিসেবে আসি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে। তখন নাম ছিল জিওগ্রাফি ডিপার্টমেন্ট, পরে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমার সাবজেক্টগুলো এনভায়রনমেন্ট বা পরিবেশ বিজ্ঞানেরই অংশ। আর মানে জিওগ্রাফি হিসেবে আমরা স্পেশিও টেম্পোরাল অ্যানালিসিস সেগুলো করি আর কি, স্পেস টাইম এইগুলোর উপর, বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন জায়গারই আমরা যে ভূমির উপরিভাগে প্রকৃতি মানুষের যে সম্পর্ক, সেগুলোর উপর কাজ করি। ওই সময় আপনারা ম্যাগাজিন পেতেন কিভাবে? বাইরে বের হয়, বাংলাদেশে আসা মানে পোস্টে আসতো? সিলেটের লাইব্রেরি ছিল মুসলিম সাহিত্য সংসদ, তাছাড়া ইউনিভার্সিটি কলেজগুলোর লাইব্রেরিতে আমরা পড়তাম, যারা মানে পড়ুয়া ছিলাম। আমাদের বাসা ছিল, আমাদের বাসায় তখন পত্রিকা আসতো, মর্নিং নিউজ আমার আব্বা পড়তেন, আমার আম্মা বেগম পত্রিকা পড়তেন। আর তখন মোহাম্মদী বলে একটা মান্থলি ছিল। তো বাসার মধ্যে আবার আমার প্রতিবেশীদের বাসায় হিন্দু মানে খুব আলোকিত লোকজন ছিলেন, আমাদের মামা, তারপর পিসি, মাসি এগুলো ডাকতাম। তাদের বাসায় আসতো প্রবাসী, তারপর সন্দেশ, তারপর এইসব ম্যাগাজিনগুলো কারো কারো বাসায় আসতো, আমরা পড়তাম। খুবই চকচকে জকজকে এবং মানে ফটো থাকতো, ছবি থাকতো। তো ওইগুলো আমরা খুবই অপেক্ষায় থাকতাম। হ্যাঁ, আগে খুব এটা ছিল, মানে ইউনিভার্সিটি এসে তো পেয়ে গেলাম, ইউনিভার্সিটিতে লাইব্রেরিগুলোতে এইগুলো রেগুলার আসতো, আমাদের শিক্ষকদের আসতো, আমাদের ডিপার্টমেন্ট সেমিনার রুমে থাকতো এইগুলো, এখনো আছে বাদাই করা। পড়ুয়া মানুষ ছিলেন? হ্যাঁ, আমি তো পড়াকে আমি মানে পড়াশোনা করা, গবেষণা আমার অমল ধবল চাকুরি বলতে পারো। একদম শুরু থেকে যদি জানতে চাই, আপনার শৈশব থেকে পড়াশোনার বিষয়টা কোথা থেকে শুরু? আমি জন্মেছিলাম মালনীচড়া চা বাগান, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরনো চা বাগান। এটা সিলেট এয়ারপোর্ট রোডে দেখবেন। সেখানে আমার আব্বা চাকরি করতেন। আমরা ভাই বোনের বেশিরভাগই সবারই জন্ম হয় ওখানে, বেড়ে ওঠা। আমাদের স্কুলিং
পাশে স্কুলে পড়তাম, আপনারা কয় খাসদাবি ভাই বোন? মডেল প্রাইমারি স্কুল। কয় ভাই বোন ছিলেন? আমার 4 ভাই 4 বোন। আচ্ছা। হ্যাঁ, এবং সবাই ডাক্তার আব্দুল্লাহ মিনার, আমার চিকিমির যে ছোট, সে প্রফেসর একটা মেডিকেল কলেজে সিলেটে উসমানীতে ছিলেন। 3 নম্বর ভাই সে গভর্নমেন্ট কলেজে বিসিএস এডুকেশন, সে ছিল প্রফেসর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, উইমেন্স কলেজে ভাইস প্রিন্সিপাল ছিলেন। তৃতীয় ভাই তিনি এখন আমেরিকায় আছেন। তো বেশিরভাগ বিদেশ চলে গেছে, বোনগুলো বিদেশ, আর বড় বোন ইন্তেকাল হয়েছে। তো সবাই খুবই আলোকিত, পড়াশোনা করা। আর আমাদের বাসায় পড়াশোনা একটা পরিবেশ ছিল, আমার আব্বা আম্মাও পড়তেন। আচ্ছা। তারপর এখানের মধ্যে ওই সময়ের বিভিন্ন বিষয়ে আলোচনা। আমার আম্মা ছিলেন খুবই মানে এনলাইটেন্ড লেডি, তো তিনি আমাদেরকে পড়াইতে। আমাদের টানা মানে পড়নের সংসার যেটা ছিল তত সচ্ছলতা ছিল না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, কিন্তু আম্মা সেগুলো কাটিয়ে নিতে ওনার বুদ্ধিমত্তা দিয়ে, উইজডম সেটা দিয়ে, এবং আমাদেরকে পড়ার দিকে, লেখালেখির দিকে, সাংস্কৃতিক তৎপরতা, ছবি আঁকা, সেইগুলোতে আমরা খুবই তখন মানে উৎসাহী ছিলাম। আপনার আর কলেজ জীবন সম্পর্কে জি। জানতে চাই। কলেজে তো আমি মাত্র 2 বছর ছিলাম। সিলেট এইডেড মাল্টিলেটারাল স্কুল থেকে পাশ করে আমি এমসি কলেজে যাই, তখন এমসি আচ্ছা। ইন্টারমিডিয়েট কলেজ বলা হতো। তো ওখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আমি 2 বছর, তখন ওই কালচারাল প্রোগ্রামগুলোতে আমি চ্যাম্পিয়ন হতাম, সাহিত্য বিতর্ক এইগুলোতে, কবিতা আবৃত্তি। তো সিলেটিতে তো সিলেটি উচ্চারণ ছিল, তারপর জি। ওইগুলো মানে কাটিয়ে দেওয়া যেত। আমাদের সময় যে ছোটবেলাতেই আমাদের বাসায় আমার বই আসতো, এই যে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, তারপর হলো জীবনানন্দ দাশ, তারপর সুকান্ত ভট্টাচার্য, যত কবি ছিলেন সেইগুলো অনেক কবিতা আমাদের মুখস্থ ছিল। এরপর আপনি বিশ্ববিদ্যালয়ে এলেন। জি, আহ, আমি 75 জানুয়ারিতে ঢাকা ইউনিভার্সিটিতে আসি। তখন মুক্তিযুদ্ধের পরপরই বেশ একটা অস্থির পরিস্থিতি ছিল পড়াশোনা। ওই সময় আমার একটু পড়াশোনা বিঘ্ন করে, তারপর আমি অল থ্রু ফার্স্ট ক্লাস পাই, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাই। তো ভর্তি হয়ে আমি আপনি ভূগোলই পড়তে না, চেয়েছিলেন আমি শুরু তো থেকে? 3টা তখন আমাদের সময় ভর্তি পরীক্ষা দেওয়া যেত। তো সেগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশনস, বাংলা, বাংলা সাহিত্যে আমার যেহেতু ঝোঁক ছিল, আর জিওগ্রাফি। তো জিওগ্রাফিতে ভর্তি পরীক্ষা আমি ফার্স্ট হয়ে যাই। আর আচ্ছা। বাকিগুলোতে আমি ভালো রেজাল্ট করেছি, তো আমি ওইগুলোতে আর না গিয়ে জিওগ্রাফিকে শেষমেশ বেছে নিই। তারপর আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, অনার্স মাস্টার্স। আমার আপনি প্রথম ছাত্র ইউনিভার্সিটি, অবস্থায় রাজনীতি করেননি ঢাকা রাজনীতি ইউনিভার্সিটিতে আমি যখন পড়তেন? সাপোর্টার ছিলাম, আচ্ছা। বা কর্মী বলতে পারেন। আমি প্রথমে 3rd ইয়ার পর্যন্ত বাম রাজনীতি করতাম। আচ্ছা। হ্যাঁ, তো এগুলো বাম পড়াশোনা করতাম, মার্কস, যে হেগেল, এঙ্গেলস। তারপর এই অন্যান্য যেগুলো, এইগুলো তখন একটা ফ্যাশন ছিল আর কি, এঙ্গেলস, তারপর অন্যান্য তাদের বই, তাদের কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, তারপর ডাচ ক্যাপিটাল, এইগুলো নিয়ে আমরা স্টাডি করতাম। তারপরে 3rd ইয়ারে এসে আমাদের পরিবারের মধ্যে একটা ইসলামিক ভাবনা ছিল। তো ইসলামে আমরা মানে মার্কসিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, প্র্যাগম্যাটিজম, এইগুলোতে অনেক পড়াশোনা করা। হ্যাঁ, তো কিন্তু ইসলামের কিছু জানতাম না। যখন ইউনিভার্সিটিতে আসলাম, তখন ইউনিভার্সিটিতে এসে যেহেতু আমার পরিবারে একটা ইসলামেরও কি ছিল, পরিবেশ ছিল, তো আমি দেখলাম যে সবচেয়ে মেধাবী ছেলেরা দেখি তারা নামাজ পড়ে, তারপর তারা কোরআন পড়ে। কোরআন আমরা মুখ যেগুলো পড়া সেরকম পড়তাম, কিন্তু অর্থ সহ, ব্যাখ্যা সহ, তারপর হাদিস, ইসলামের যে একটা রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, তারপর বিশ্ব ব্যবস্থা, ইসলামের ভূমিকা, একটা গ্লোবাল পার্সপেক্টিভে পড়া। তারপর পরিবার থেকে নিয়ে রাষ্ট্র এবং বিশ্ব সব জায়গায় ইসলামের প্রায়োগিক দিক রয়েছে। সেটা আমি ইউনিভার্সিটিতে এসে আমার বন্ধুদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, অনেক শিক্ষক তারা সেগুলো আমার বলেন। তারপরে সেগুলো আমি আগে তো যেগুলো ইভলিউশন থিওরি, মানে মার্কসিস্ট হতে হলে ডারউইনিয়ান ইভলিউশন, এইগুলোতেই বেশি সাইন্টিফিক এক্সপেরিমেন্টেশন, এক্সপ্লেনেশন। কিন্তু ইসলাম এগুলোকে কি করে না, ইসলাম ও বিজ্ঞানকে কি করে, কিন্তু ইসলামের যে কোরআন হাদিসের ডক্ট্রিন যেগুলো আছে সেগুলো আমরা জানি না, ব্যাখ্যা বিশ্লেষণ। এখানে এসে আমি ইসলাম সম্পর্কে পড়াশোনা করলাম, জিওগ্রাফি পড়তে লাগলাম। তার ফলে আমার রাজনৈতিক চিন্তা জগতে একটা ট্রান্সফরমেশন, চিন্তার জগতে পরিবর্তন আসে। তো
তো এইভাবেই আমার রাজনীতি আর কি। আর ডেফিনেটলি ইউনিভার্সিটি শিক্ষকরা তো রাজনীতিতে সচেতন থাকে, হ্যাঁ, দেশ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে মুক্তি পাবে, অসহায় আমি মানুষ, তো সেই চিন্তাই ছিল। মানে আমরা যতটুকু দেখে এসেছি শুধু সচেতন না, অনেকাংশে সক্রিয়ও থাকেন। নানা রকম কার্যক্রম তাদের জি, দেখা জি, যায় জি। ওই সময়টায়। আমি যদি আপনার কাজের প্রসঙ্গে আসি, সাম্প্রতিক সময় না, গত 2-4-5 দিনের মধ্যে কানেক্টিভিটি শব্দটা খুব ব্যবহার করা হচ্ছে। ডক্টর ইউনূস চীন সফরে গিয়েছিলেন সম্প্রতি, সেখানে গিয়ে তিনি 7 সিস্টার্স সম্পর্কে একটা মন্তব্য করেছেন, এক লাইনের একটা মন্তব্য, সেটা নিয়ে ভারত জুড়ে তোলপাড় হয়ে গেছে এবং নানা রকম বিদ্বেষপূর্ণ মন্তব্য তারা করছেন। এই বিষয়টি নিয়ে আপনার বিস্তারিত কাজ আছে, সেটা এখন না, সেটা এখন থেকে আরো 35-40 বছর আগে থেকে আপনি এই কানেক্টিভিটিটা নিয়ে কাজ করেন। ভারতের অবস্থান, তাদের যে এখনকার ক্ষোভ, উদ্বেগ বা যেটাই বলি না কেন, এবং ডক্টর ইউনূসের মন্তব্য, এই দুটাকে আপনি কিভাবে বিচার করেন? ধন্যবাদ। আসলে আমি এই আমার গবেষণা হলো মেইন জিওমরফোলজি। এইটা করতে গিয়েই যে বে অফ বেঙ্গলের মেরিটাইম জুরিসডিকশন, সেগুলোর মধ্যে যে আমাদের এই যেসব অধিকার, সেইটা পড়তে গিয়ে আমি জিওপলিটিক্সে ইন্টারেস্ট হয়। তো সাইড ইন্টারেস্ট হিসেবে আমি জিওপলিটিক্স, ভূ রাজনীতি, বাংলাদেশে প্রথম আজ থেকে 40 বছর আগে থেকে, আমি শিক্ষক হওয়ার পর থেকেই, তারপরে আমি পিএইচডি করে ফিরে আসলাম আজ থেকে 35 এই বছর শব্দটাই আগে। তো আপনার কাছ থেকে প্রথম প্রচলন হ্যাঁ, শুরু হয়, ভূ জাতিকে এটা রাজনীতি। অনেকেই জানে যে প্রথম ভূ রাজনীতি জনপ্রিয় করে। তখন আমি বিভিন্ন পত্র পত্রিকায় এই ভূ রাজনীতির অসংখ্য লেখা লিখেছি, রিসার্চ পেপার ছাড়াও। যেমন ট্রান্সশিপমেন্ট কানেক্টিভিটি, এইটা একটা বিষয়, সাব রিজিওনাল গ্রুপিং, মেরিটাইম জুরিসডিকশন, তারপর হলো কি যে আমাদের যে হাইড্রোপলিটিক্স, ফারাক্কার পানি, তারপর এই যে ইন্ডো বাংলাদেশ রিলেশনস, টেরিটোরিয়াল ডিসপিউটস, এই যে জিনিসগুলো, তারপর কালচারাল অ্যাসপেক্টস, সেসেশনিজম, বিচ্ছিন্নতাবাদ, চিটাগাং হিল ট্যাক্স, এথনিসিটি, নৃতাত্ত্বিক যেসব বিভিন্নতা, সংঘর্ষ, এগুলোর উপর আমি অনেক লিখতে পারবো, শত শত, কেউ কেউ বলে যে হাজারের উপর। এগুলো এখন বিগত মানে 15 বছরের মধ্যে এগুলো বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। তারপরেও অনেকে মনে রেখেছেন, যেমন আপনারা দেখেছেন আমাকে। তো আমি ভূ রাজনীতির উপর কাজ করতাম। এই কানেক্টিভিটি, ট্রান্সশিপমেন্ট, এগুলো যখন আসে, তো এটা ভালো দিক আছে। যদি প্রতিবেশী যেসব দেশের মধ্যে হবে, যে এক দেশের উপর দিয়ে অন্য দেশের যোগাযোগ করা, তো এটা লগে আজকাল পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে, ইউরোপে হচ্ছে, বাংলাদেশ ভারতের মধ্যে এটা অবশ্যই হতে পারে। কিন্তু তার প্রিকন্ডিশন হবে যে সুপ্রতিবেশী সুলভ আচরণ, দেবে আর নেবে, মিলাবে মিলিবে। আমাকে তুমি সুযোগ সুবিধা দেবে, আমরা তোমাকে দেবো। আমাদের নেপালে যেতে এই 25 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর দেয় না, তাদের জি, নিরাপত্তা বিঘ্নিত হবে। জি। তাহলে আমাদের 150 মাইল, 250, 300, 400 কিলোমিটারের উপর দিয়ে তোমাদের যে বাংলাদেশকে কানেক্টিভিটি, এফার ওফার করে ফেলছে। নর্থ ইস্ট এদের হলো কি যে 7 সিস্টার স্টেটস এর সাথে রেস্ট অফ ইন্ডিয়ার কানেক্টিভিটি আমাদের উপর দিয়ে, আমাদের নিরাপত্তা নেই। আমরা তো আরো ভালনারেবল, হ্যাঁ, দুর্বল, ক্ষুদ্র দেশ। ওদের একটা ছোট্ট করিডোর ছিল শিলিগুড়িটা, আর বাংলাদেশ তো তো এক প্রান্ত থেকে আরেক এই যে প্রান্ত। কানেক্টিভিটি, তারপর যে করিডোরের মাধ্যমে হলে, যদি ভারত আমাদেরকে নেপালে যেতে দিত, তাহলে নেপালের বিপুল ব্যবসা এবং অসুবিধাটা আমাদের মাধ্যমে দূর হতো। তাদের সিপোর্ট নেই, ল্যান্ডলক নেপাল, ভুটান তদ্রুপ, আমরা ভুটানেও যেতে পারতাম। আর ভুটানের কাছেই হলো কি যে চিম্বুক ভ্যালি, চায়না আমাদের থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। তাহলে চায়না কানেক্টিভিটি পেত। দার্জিলিং করিডোর, এটা তো শিলিগুড়ি করিডোর, ওটা দার্জিলিং করিডোর, যেটা আমাদের নর্থ বেঙ্গলের নর্দার্ন টিপ থেকে সেই চায়নার, যেটা হল কি এই যে বললাম যে চায়নার সাদার্ন স্পট তিব্বতের, সেটা কানেক্টিভিটি দার্জিলিং এর উপর দিয়ে যদি বাংলাদেশে আসে, চায়নার বিরাট বাজার আমাদের জন্য খুলে যেত। তো ওই ইন্ডিয়ার উপর দিয়ে যেতে দেয় না, তারা তাদের নিরাপত্তার কথা বলে। এই কথাই ইঙ্গিত করেছেন আমাদের মাননীয় এই যে প্রধান উপদেষ্টা। এটা অত্যন্ত যৌক্তিক। এই বর্তমান গ্লোবালাইজেশনের যুগে ভারত আমাদের উপর দিয়ে যাবে আমাদের মতামত, আমাদের সুবিধাটা দেখে, এবং তারা আমাদেরকেও সুবিধা দেবে। তাদের উপর দিয়ে আমরা চায়নায় যাব, নেপালে যাব, ভুটানে যাব। তাইলে এই যে মানে সমতা, সাম্য, মৈত্রী, ঐক্যের ভিত্তিতে আমরা অবশ্যই বাণিজ্য করব,
যোগাযোগ ব্যবস্থা কি করব, কিন্তু একতরফা ভাবে বিগত সরকারের সময় সমস্যাটা হয়েছে যে বলবে যে আমরা শুধু দিয়েই যাব, কি কত যে দিয়েছি। ভারত এরকম বলেছেন না জি, জি। বিগত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী। আবার আরেক মন্ত্রী বলেছিলেন যে এই আমাদের প্রতিবেশীর কাছে আমরা ট্রানজিটে বিনিময়ে পয়সা চাইবো কেন, এটা একটা ছোট অসভ্যতা। লোকমি, হ্যাঁ, অসভ্যতা। অসভ্যতা। এইরকম যে কথাবার্তা, এগুলো হলো কি যে রাষ্ট্রনায়কোচিত কথাবার্তা না। আসলে দেশের স্বার্থকে সংরক্ষণ করে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে ডিপ্লোম্যাটিক যেটা কূটনৈতিক সম্পর্ক হবে, সেটা অর্থনৈতিক কূটনীতি হবে, নিরাপত্তা কূটনীতি হবে, তারপর পানি বিষয়ক কূটনীতি হবে, পরিবেশ বিষয়ক, হ্যাঁ, যোগাযোগ বিষয়ক কূটনীতি হবে, এবং সেটা হতে হবে একটা ম্যাচিউরড, পরিপক্ক, মানে দেশের স্বার্থকে বজায় রেখে নিরাপত্তাকে সংহত করে অন্যদেরও সুবিধা আমরা দেব এবং তারাও আমাদের দেবে। অবশ্যই। এইটাই আমি আমার লেখাগুলোতে সবসময় পোর্ট্রে করেছি। কিন্তু আনফরচুনেটলি বিগত 15-16 বছর আপনারা দেখেননি, এইগুলো মানে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, Personal একপাক্ষিক and ছিল data, পুরোটাই। জি। আমরা দিয়েছি, কিন্তু ভারতের দিক থেকে তো কিছু আসেনি। না, না, বলার সেখানের মতো মধ্যে- কেউ ছিল না। মানে আমাদের ন্যায্য যে ট্যারিফ আমাদের উপর দিয়ে যাবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই ট্যারিফের পয়সা আমরা পাইনি। পানি আমরা ওই একতরফা পানি আমাদের ইন্টারন্যাশনাল রিভারগুলো থেকে উইথড্র করে নিয়েছি। হ্যাঁ। ফারাক্কা, আমাদের এনভায়রনমেন্ট বিঘ্নিত হয়েছে, আমাদের এগ্রিকালচারাল ইকোনমি আমাদের বিঘ্নিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করেছে আমাদের, তারা সেগুলো নিয়ে কথা তোলেনি আন্তর্জাতিক ফোরামে অথবা বাইলেটারাল যেসব মানে দুই পক্ষীয়, সেখানেও দুর্বল মানে তাদের ক্লেইম ছিল। তো এইগুলোর জন্য দেশপ্রেমিক এবং যোগ্য আমাদের সরকার জাতিকে সচেতনতা নিয়ে মানে জাতীয় যারা বুদ্ধিজীবী, মিডিয়া, তারা সোচ্চার যেরকম আগে হয়েছিল, মাঝখানে সেগুলো কি এখন আবার শুরু হয়েছে। তো আমি বিশ্বাস করি যেহেতু তিন দিকে ভারত এবং আমাদের বৃহত্তর প্রতিবেশী, আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অনেক কিছুর সাথে তাদের মিল রয়েছে, সুতরাং আমরা দুই দেশেরই স্বার্থকে সংহত করে আমাদের সৌহার্দ্যমূলক সম্পর্কের মাধ্যমে এগুলো সলভ করা উচিত। কিন্তু একতরফা ভাবে চাপিয়ে দেবে, আমরা শুধু দিয়ে যাব, এগুলো একটা সুষ্ঠু সুষম যে ডিপ্লোম্যাটিক রিলেশন বলা যায় না। না, গত 15 বছর থেকে তো আসলে সেটাই হয়েছে। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এগুলির যে কোনো নেতিবাচক প্রভাব থাকতে পারে সেটা নিয়েই তো আলোচনা ছিল না। যেন সবকিছুই পজিটিভ এবং ভারতকে ছেড়ে দেওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ভারত যে উল্টো দিকে আমাদেরকে কিছুই দিচ্ছে না, কোনো একটা দিকেও আমরা ট্রানজিট পাচ্ছি না, আমাদের অন্য দেশের সঙ্গে, ভারত বাদে অন্য দেশের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হচ্ছে না, সেই অংশগুলো তো ছিলও না। আরেকটা জিনিস নিয়ে গত সরকারের আমলে খুবই আলোচনা হয়েছে, সমুদ্র বিজয়। এবং এই পানি সম্পদ নিয়ে, আমাদের সমুদ্র নিয়ে আপনার পড়াশোনা, আপনার কাজ, আপনার গবেষণা অনেক বেশি। এই সমুদ্র বিজয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? ওটা কতখানি আমাদের বিজয় ছিল? ওইটা হলো কি যে বিগত সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সাথে যে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল, এবং আমাদের সরকারের বিশেষ করে বিগত প্রধানমন্ত্রী উনি সবকিছু সফলতা হিসেবে দেখানোর জন্য ওনার মিডিয়া, চাটুকার মিডিয়াগুলো এত বেশি হইচই করে এটাকে বিজয় হিসেবে দেখিয়েছে, এবং এইটাকে একটা পলিটিক্যালি একটা প্রপাগান্ডা চালিয়েছে। একজন একাডেমিক হিসেবে এবং জিওপলিটিক্সের ছাত্র হিসেবে এটা আমাদেরকে সমুদ্র বিজয় না, আমাদের পরাজয় হয়েছে। এবং সেটাও আমি লিখেছি ওই সময় রিস্ক নিয়েই, যে আমার দেশের যে শেষ সময়গুলোতে কোনো এক সময় ওইটা ছাপাও হয়েছিল, যে বলছে যে এটা প্রহেলিকাময় বিজয়ে কুহেলিকাময় প্রাপ্তি, এরকম একটা কি উঠেছিল, অথবা নাকের বদল নরন পেলাম, এরকম একটা হেডিং ছিল। তা আসলে বিজয় হয় যখন আমরা মানে গেইনার হই। তো আসলে এটা সেটেল ছিল না। মিয়ানমারের সাথে আমাদের পূব দিকের যে কোস্টাল এরিয়া সি, আর ইন্ডিয়ার সাথে আমাদের ওয়েস্টার্ন কোস্টের কন্টিনেন্ট শেলফ, দুই জায়গায় আমরা হারিয়েছি। তাহলে বিজয় হলো কেমনে? সাউথ তালপট্টি আমাদের মানে মেরিটাইম যে জুরিসডিকশনের ভিতরে সাউথ তালপট্টি ভারত পেয়ে গেছে, এবং তার ফলশ্রুতিতে আমরা টেরিটোরিয়াল সি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, একান্ত অর্থনৈতিক যে জোন, তারপর হলো কি যে আমাদের
যে কন্টিনেন্টাল শেলফ, মহীশূপাল সব কিছুই তারা পেয়ে গেছে বেশিরভাগ। এবং যেসব সমুদ্রের সম্পদ বিশেষ করে হাইড্রোকার্বন এগুলো অকারেন্স হয় ওই কোস্টাল এরিয়ায়, তাহলে মিয়ানমার এরিয়া মিয়ানমার পাইবে। আর ভারতে যেহেতু তারা কন্টিনেন্টাল শেলফ বেশিরভাগ পেয়ে গেছে, ভারত পাবে। সাউথ তালপট্টি নিল, তাহলে আমাদের গেইন কি হলো? সমুদ্রে আমাদের পরাজয় হয়েছে, বিজয় হয়নি। তারপর তৃতীয় বিষয় হলো আমরা 16 কোটি মানুষ, দেশ ছোট হতে পারে, জাতি অনেক বড়, মুক্তিযুদ্ধের আমাদের ঐতিহ্য আছে। তো এই জাতির জন্য এইভাবে একটা খুব চিকন বে অফ বেঙ্গলে যেহেতু নতুন ডিমার্কেশন লাইন মিয়ানমার থেকে এবং ইন্ডিয়ার সাথে যে ডিমার্কেশন লাইনটা হলো, এটাই এরকম তির্যকভাবে এসে মাত্র 35 মাইল বা 50 কিলোমিটার মতো প্যাসেজ আমাদের সি ভেসেল গুলো রয়েছে। এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা এইভাবে সংকীর্ণ হয়ে গেছে। আচ্ছা, এর ফলে আমরা মানে তিন দিকে ভারত আর দক্ষিণেও আমাদের ভারত মিয়ানমার কর্তৃক সমুদ্রটা আমাদের এরকম বন্দি সংকীর্ণ করে দিয়েছে। তৃতীয়, চতুর্থ হলো আমি আগে বলেছি যে আমার কাজই হলো যে ফ্লুভিয়াল জিওমরফোলজি, কিভাবে সমুদ্রে ভূমি বাড়ছে। তা আমাদের ভূমি বাড়ে যদি, তাহলে প্রত্যেক 50 বছর বা 100 বছর পরে আমাদের তো বর্তমানে যে কোস্ট লাইন, টেরিটোরিয়াল সি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সমুদ্রের যেসব এলাকাগুলো আমরা পেয়েছি বিজয় বলছে, সেগুলো তো সীমাবদ্ধ হয়ে গেল। সেখানে কোনো ক্লোজ নেই যে উইথ দ্য ইনক্রিজ ইন দ্য মেরিটাইম হোয়াটস কল্ড ল্যান্ড টু দ্য অর প্রগ্রেশন টু দ্য সাউথ, আমাদের এই লাইনগুলো সাউথে চলে যাবে, টেরিটোরিয়াল সি লাইন। তার ফলে আমাদের এইগুলো একসময় ল্যান্ড হয়ে গেল, তাহলে তো টেরিটোরিয়াল সির বর্তমান যে লাইন সেটা একদম বন্ধ হয়ে গেল। এক্সক্লুসিভ ইকোনমিক জোন এখন যদি 200 নটিক্যাল মাইল হয়, যখন আমাদের 50 নটিক্যাল মাইল দক্ষিণে আরো ভূমি বেড়ে যাবে, তাহলে আমাদের 150 নটিক্যাল মাইল হয়ে গেল, তাহলে আমাদের বিজয় হইল কেমনে? এইভাবে এই ক্লজ গুলো দেশপ্রেমিক, টেকনিক্যাল অ্যান্ড লিগাল আসপেক্ট, মানে মেরিটাইম সমুদ্র বিষয়ক যে আইনগত এবং কৌশলগত বিষয়ে যারা পরিপক্ক মেধাবী গবেষক, তাদের ইনক্লুশন করা উচিত ছিল। এখন সমাধান কি, যে পরিস্থিতিতে আমরা এখন আছি? এখন তো এগুলো আরবিট্রেশনের সাইন সিগনেটরিজ হয়ে গেছে, এটা ইউএন এর মাধ্যমে। আর আনফরচুনেটলি আমরা বাইরে থেকে ভাড়া করা মানুষ এক্সপার্ট এনেছিলাম। আমাদের নামটাম যখন গিয়েছে তখন ওই রাজনৈতিক কারণে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। এটা তো মোস্ট আনফরচুনেট। নিজের দেশের স্বার্থে, সেটা যদি যেই হোক, যারা আমাদের স্বার্থ রক্ষা করবে, নিজের দেশের লোক, রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী থাক, তাদের কানা উচিত, তাই না? তখন তো সবকিছুই রাজনৈতিক বিবেচনা, একদম রাজনৈতিক বিবেচনা করার ফলে আমরা তো নিজ দেশে প্রবাসী হয়ে গিয়েছিলাম। যে এই পত্রিকা মাহমুদ ভাই দেশপ্রেমিক, ওনার মতো মেধাবী লোক বিদেশে নির্বাসনে, তো এরকম ভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে সমুদ্র বিজয়টা নানা কারণে, এটা আসলে সমুদ্রে আমাদের বিরাট ধরনের লস, পরাজয় হয়েছে। এইটা জাতিকে জানানো হচ্ছে না। এটা তো টেকনিক্যাল অ্যাসপেক্টস, লিগ্যাল অ্যাসপেক্টস, সবাই বুঝবেও না। তো সরি, বিগত সরকার এটা প্রচার করেছে, আমাদের তরুণ প্রজন্মের মন মগজে ঢুকিয়ে দিয়েছে সমুদ্র বিজয়, সমুদ্র বিজয়। এই প্রচারের মাধ্যমে আর নেগেটিভ দিকগুলো যা আমাদের জন্য ক্ষতিকর, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের উপর ভূ রাজনৈতিকভাবে বিভিন্নভাবে অ্যাডভার্স সিচুয়েশন নিপতিত হয়েছে, সেগুলোকে মানে অনুকূল দেখিয়েছে। যে রায়টা হয়ে গেছে, রায়ের পরে আপিল করার আর কোনো সুযোগ নেই। এটা মানে বাংলাদেশের যারা মানে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, তারপর সমুদ্র বিষয়ক যারা ডিল করেন, সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় করেন, তারা মানে আন্তর্জাতিক সমুদ্র আইনে যারা বিশেষজ্ঞ, তারপর গ্লোবাল বিভিন্ন যে ফোরামে আনক্লজ বলে, ইউনাইটেড নেশনসের সমুদ্র বিষয়ক যে ফোরাম, UNCLOS, এরকম আনক্লজ, সেই ফোরামের যেসব রুলস রেগুলেশন স্টাডি করে, অথবা আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসের যেসব ম্যাচিউরড শিক্ষকরা আছেন ওই রেলিভেন্ট সাবজেক্টে, আইন বিষয়ে রেলিভেন্ট সাবজেক্টে যারা বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে একটা কমিটি করে গভর্নমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় এটার উপর আবার রিভিউ করা উচিত। দরকার হলে বিদেশি প্রথমে সেমিনার আয়োজন করবে, তাই এটার পসিবিলিটি, এটা রিভিউ করার স্কোপ আছে কিনা, তারপরে
আমরা দেশি বিদেশি কনসালটেন্টস নিয়ে এটার উপর ব্রেইনস্টর্মিং সেশন করে আমাদের ওয়ে আউট বের করতে হবে। এটা করা প্রয়োজন, জরুরি, কারণ আমরাই তো এখন একটা সংকটের মধ্যেই আছি, সামনে গিয়ে এই সংকট তো আরো তীব্র হবে আপনি যেভাবে বলছেন। আরেকটা বিষয় নিয়ে আমরা প্রচুর আলোচনা শুনেছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, সেখানে যে চুক্তিটি হয়েছিল 1998 সালে, ওই চুক্তিটির ব্যাপারেও আমরা নানা রকম মতামত শুনেছি যে ওই চুক্তির মাধ্যমে নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব সংহত হয়েছে। ওই চুক্তিটাকে আপনি কিভাবে বিবেচনা করেন? এই চুক্তিটা আমি, প্রফেসর ডক্টর হাসানুজ্জামান সাহেব, আরো অনেকেই এইগুলোর উপর আমরা খুবই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমরা এটা তুলে ধরেছি, কিন্তু আনফরচুনেটলি সবগুলোকে মানে ঢেকে রেখেছে এবং এটাকে বিরাট সফলতা দেখাচ্ছে। এটা আসলে শান্তি চুক্তি না, আমাদের নিজেদের স্বার্থ, আমাদের ওখানকার জনগণের মানে স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। আমরা ডেফিনেটলি আমরা এই দেশে বসবাসরত সেখানের মধ্যে বিভিন্ন বর্ণ, ধর্ম, গোষ্ঠী, এথনিসিটির মানুষরা সবাই একই বাংলাদেশি। আমরা সাম্য, সম্প্রীতি এবং সংহতিতে নিজের অধিকারে সবাই সমান ভাগে ভোগ করব, কাউকে বঞ্চিত করব না। কিন্তু এইটা হয়েছে আমাদের মূল যাচ্ছে বিদেশের ইঙ্গিতেই, বিদেশের পরামর্শেই এই চুক্তিটা হয়েছে। আর এই বিগত গভর্নমেন্টটা আসলে আনফরচুনেটলি বলতে একটা পাপেট গভর্নমেন্ট ছিল। এটা বিদেশের উইশ অ্যান্ড উইল এবং তাদের নির্দেশকে পালন করেছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থকে বিভিন্ন জায়গায় জলাঞ্জলি দিয়েছে। তো এখানের মধ্যে যে শান্তি চুক্তি বলা হয়েছে, এখান থেকে শান্তি হয়ে গেছে, এখনো তো সেসেশনিজম, এখন মানে ইনসার্জেন্সি চলছে, আমাদের সামরিক বাহিনীর লোকজন এখনো মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, আমাদের প্লেনল্যান্ডের মানুষ এখানে মারা যাচ্ছে, ডিসপ্লেসড হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, এখন চাঁদাবাজি হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করতে পারে না, যারা রাস্তা বানায় তারা কাজ করতে পারে না, তাদেরকে ধরে নিয়ে যায়, এখানে র্যানসম মানি তারা নিচ্ছে। তাইলে এখানে শান্তি হলো কেমনে? এখান মধ্যে বিচ্ছিন্নতাবাদ, এটা যেরকম বাইরে থেকে মানে ইনস্টিগেট করা হয়, অর্গানাইজ করা হয়, ট্রেনিং দেওয়া হয়, এগুলো তো আমার বক্তব্য না। এটা খুদ ভারতের এই মানে একাডেমিক্স তারা লিখেছেন, সাংবাদিকরা লিখেছেন, এবং এখন তো সারা পৃথিবীতে সবাই জানে। এখানের মধ্যে একটা আন্তর্জাতিক চিটাগাং হিল টেক্সের 3টা ডিস্ট্রিক্ট, রাঙ্গামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি, এগুলো নিয়ে তারা লোকাল যেগুলো একটা আন্তর্জাতিক যেভাবে ষড়যন্ত্র আছে, এখনো কুকি চীন এদেরতে মিয়ানমারের একটা ষড়যন্ত্র বা প্লট আছে। তারপর সেখানের মধ্যে যে যারা লোকাল এথনিক গ্রুপ তাদেরও একটা এই প্লট আছে। আর আমাদের প্রতিবেশী তার মানে প্রভাব বিস্তারের জন্য জিওপলিটিক্যাল এখানের মধ্যে আপার হ্যান্ডেডনেসে থাকার জন্য তারা কাজ করছে। তো চিটাগাং হিল টেক্সে যে শান্তি চুক্তি হয়েছে, এটা হলো কি আইনগত দিক থেকে, তারপর এই রাষ্ট্রতাত্ত্বিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে আমাদের জন্য ক্ষতির কারণ হয়েছে। তার ফলশ্রুতিতে এখানের মধ্যে যে এথনিক গ্রুপসগুলোর যে অর্থাৎ নৃগোষ্ঠীগুলোর যে স্বার্থ দাবি দেওয়া, সেগুলোকে মিট করা যেত বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে। এবং এখানে তো তারা এসেছে, তারাও ইমিগ্রেন্টস, এই যে চাকমা, মারমা, এরা এসেছে আজ থেকে হয়তো 200-300 বছর আগে, 500 বছর আগে তারা এসেছে অ্যাডজয়নিং এরিয়া বা দূরবর্তী এলাকা থেকে এসে তারা এই মঙ্গলের গ্রুপগুলো এখানে রিসেটেল করেছে। তারা আদিবাসী না, এটা আমি বলেছি, প্রথম জাতিকে জানিয়েছি যে আমাদের আদিবাসী বা উপজাতি আমরা বলি না, এটা কলোনিয়াল টার্ম, আমরা আদিবাসী বলবো। আদিবাসী এটা বলবো, আদিবাসী হলো কি যে অ্যানথ্রোপোলজিক্যালি বলা হয় এক জনগোষ্ঠীর যারা অনাদিকাল থেকে, অজানা সময় থেকে তারা এখানে বসবাস করে আসছে, তারাই হলো কি আদিবাসী। বাংলাদেশে কোনো আদিবাসী নাই, ইন্ডিজেনাস বলে না, বাংলাদেশের আদিবাসী আমরা প্রটোস্টলের বাঙালি যারা, তো ওরা এসে এখানে রিসেটেল করেছে। আমরা বাঙালিরা খুব কমই ছিল, চিটফুটে ছিল, ওইটা ভার্জিন ল্যান্ড ছিল আর খুব কম মানুষ ছিল, তবে ওদের আগে আমরা ছিলাম।
বিভিন্ন ভ্যালিতে অ্যাডজয়নিং এরিয়াতে, প্লেইনগুলোতে, পাহাড়ে, পাদদেশে। তারপর এসেছে, তারাও ঠিক আছে আমাদেরই অংশ, অনেক বছর থেকে আছে, কিন্তু তারা আদিবাসী হবে কেন? ওরা যদি আদিবাসী হয়ে যায় তাহলে চিটাগাং হিল টেক্সে বাঙালি যারা, তারা হয়ে যাবে যে সেখানে মধ্যে অনাহুত সেটেলার হয়ে যাবে। ওরা বলেও সেটেলার, এবং আমরা কেউ কিছু বলি না। এটা অ্যানথ্রোপোলজিক্যাল মানে তাত্ত্বিক দিক থেকে প্রমাণ করতে হবে যে তারা এদেশের নাগরিক, বাংলাদেশে, আমরা বাংলাদেশের নাগরিক, তারা মিলেই, আমরা মিলেই একটা সুখী, সমৃদ্ধ, ইউনিফাইড, কোহেসিভ চিটাগাং হিল টেক্স হবে, যা বাংলাদেশের ইউনিটারি বাংলাদেশ সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। মানে অধিকারে, সাম্য, সম্প্রীতি, মমতায় এবং তাদের যে নিজস্ব অধিকারে তারা কোনো অংশে কম না, কিন্তু তারা কোনো স্পেশাল কিছু না। এটা হলে আমাদের বাংলাদেশে ওখানে বসবাসকারী যার পরেই যাক, আগেই যাক, ওরাও এসেছে এক সময়, সুতরাং তাদের প্রতি অবিচার করা হবে এবং তাদেরকেও নিজ মানে গৃহে পরবাসী করে রাখার মতো তাদেরকে গুচ্ছগ্রাম টাম করা। তারপর আমরা এখানে মিলিটারি, বাংলাদেশ সিলেটে যদি ক্যান্টনমেন্ট করতে পারে, রংপুরে পারে, খুলনায় পারে, হ্যাঁ, চিটাগাংয়ে পারে, তাহলে হিল টেক্স হবে না? ওটা তো আমাদের সবরেইন টেরিটরি, সার্বভৌম এলাকা। তো ওইগুলো আমি একাডেমিক্যালি উইথ অথেন্টিসিটি অ্যান্ড ডকুমেন্টেশন, তথ্য প্রমাণ দিয়ে আমি প্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছি, চেষ্টা করেছি। তো সেইগুলো দিয়েই হিল টেক্স চিটাগাং পার্বত্য চট্টগ্রাম যেটাকে বলা হয়, সেখানের মধ্যে যে অসুবিধা, সেইগুলো অসুবিধা, ওরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমাদের যারা এথনিক নৃগোষ্ঠীগুলো আছে তারা এরকম ছিল, কিন্তু তাদের মধ্যে খুব স্বার্থবাদী যারা, তারপর তাদের দুষ্ট আছে, এদেরকে বিদেশি প্ররোচনায় এবং মানে প্রশিক্ষণে অস্ত্রশস্ত্র দিয়ে বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করেছে, এটা বাইরের শক্তির মাধ্যমে। এবং সেখানের মধ্যে দেখবেন যে এই অন্যান্য যেগুলো এনজিওগুলো কাজ করবে, খ্রিস্টান এনজিওগুলো, হিন্দু এনজিওগুলো, ইসকন কাজ করতে পারে, কিন্তু আমাদের তাবলিগের মতো মানে দেশজ একটা নিরীহ তৎপরতা অথবা অন্যান্য যেসব ইসলামিক সেবা সংস্থাগুলো তাদেরকে কাজ করতে দেয় না, এটা ভুল রাজনীতি। তাইলে এটা আমাদের দেশের সার্বভৌমত্বকে সেখানে খণ্ডিত করছে, এবং সেখানে যদি তারাও কাজ করে, মানবতার কাজ করছে, দুস্থ পীড়িতের জন্য কাজ করছে, তার ফলে আমাদের এই হিল ট্যাক্সের সমস্যার সমাধান অনেক হয়ে যেত। সবাই মিলেমিশে থেকে যদি সবাই কাজ করবে, সবাই একসাথে বিকশিত হবে, মানে শতফুল বিকশিত হোক, সেটাই হওয়া উচিত পলিসি। মানে কেউই আদিবাসী না, সবাই বাংলাদেশী, বাংলাদেশী ডেফিনেটলি ইকুয়াল, সমান সমান। আদিবাসী তো ওরা তো হতেই স্পেশাল পারে কিছু না, বিশেষ কিছু না। সংজ্ঞার দিক থেকে তারা তো ইমিগ্রেন্টস, এটা তো তারা নিজেরাই বলছে। মানে চাকমা এক পণ্ডিত ছিলেন আমার ডিপার্টমেন্টে, জিওগ্রাফিতে, উনি 63 সালে মাস্টার্স করেছেন। ওনার নাম মিস্টার অমরেন্দ্রলাল খিসা। তো খিসা সাহেব প্রফেসর উনি ছিলেন চিটাগাং কলেজের। উনি একটা আর্টিকেল লিখেন, ওরিয়েন্টাল জিওগ্রাফার, ওনার খুব ভালো ছাত্র ছিলেন। ওখানে মধ্যে অরিজিন অফ দ্য ট্রাইবাল পিপল অফ চিটাগাং হিল টেক্স, পার্বত্য চট্টগ্রামের এই উপজাতি বলছেন, তখন আগেকার যুগে লিখেছেন এই আদিবাসীদের, তখন অরিজিন অফ চাকমাস গিয়ে বলেছেন উনি ক্যাটাগরিক্যালি, যে তারা এসেছে ওই মেকং অববাহিকা থেকে, পশ্চিম দিকে এসে তারপর কোস্টাল এরিয়া ধরে আস্তে আস্তে কক্সবাজার হয়ে, তারপর দক্ষিণ দিক থেকে তারা রামুটামু হয়ে ঢুকে পড়ে চিটাগাং এবং খাগড়াছড়ি সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে, পরে ভারত পর্যন্ত যায়। তো এই যে তাদের যে ডিফিউশন, তাদের যে এই মানে সাউথ ইস্ট এশিয়া থেকে এসে, মেকং অববাহিকা থেকে এসে চিটাগাঙ্গে চলে, তাহলে তো তারা আগে তারা মাইগ্রেট করেছে 300-400 বছর। উনি লিখেছেন 300-400 বছর আগে, তখন বলছেন 250 বছর, এখন ধরেন 300 বছর। তাহলে তারা মাইগ্রেট করে এসে রিসেটল করেছে, তারাই মানে সেটেলার। সুতরাং তারা সেটেলার হোক, তারা এই দেশের অংশ, অবিচ্ছেদ্য অংশ, তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করবে, এটা আমরা সাপোর্ট করবো। কিন্তু তারা যে আদিবাসী, অ্যাবরিজিনালস, ইন্ডিজেনাস, এটা কখনো না। বিশেষ সুবিধা পাওয়ার জন্য ওই টার্মটা তারা ব্যবহার করে। অ্যানথ্রোপোলজির যিনি ফাদার, তিনি পরিষ্কার করে বলেছেন আদিবাসী তাদেরকেই বলা যায় যারা কোনো এলাকায়, তারা পিতামহ, তারা মানে অনাদিকাল থেকে জানা যায় না
এরকম মানে সময় থেকে বসবাস করে আসছে। A group of people who have been residing in a place from time immemorial. Immemorial time মানে time immemorial মানে মনে করা যায় না। হ্যাঁ, মানে ওই সময় their ancestral past is obscured, unknown. তাদের পূর্বপুরুষের অজানা, এদেরকে পরিচয় অজানা। হ্যাঁ, অজানা। কিন্তু এদের তো সব জানা। অমরেন্দ্রলাল খিসা সাহেব নিজে পরিষ্কার করে লিখে দিয়েছেন তারা কারা, কোন এলাকা থেকে মাইগ্রেট করেছে, রিসেটেল করেছে। শুধু উনি না, আরো অনেকেই বলেছেন। তো এইগুলোকে তারা চাপা দিয়ে রাখতে চায়। তাদের কলমজোর, তারা বিদেশিরাও সাহায্য করছে খ্রিস্টানাইজেশনের জন্য। ওই যে তাদের এই যেগুলো বার্মা প্লট যেটা ইউএস এর, সুতরাং তারা ওয়েস্ট ইউরোপেই নিয়ে করছে। আর ইন্ডিয়া করছে আমাদেরকে দুর্বল রাখার জন্য, তাদেরকে সেভেন সিস্টার্স এর স্বার্থে তারা কাজ করছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বুদ্ধিবৃত্তিক দিক থেকে এইগুলোকে ফেস করার মতো আমাদের মানে টেকনিক্যাল নহাও নেই, ইউনিটিও নেই, এবং পলিটিক্যাল উইজডম যেটা বলে, হ্যাঁ, সেটাও নেই। তার মানে ওই চুক্তি, শান্তি চুক্তি, ওটা আবার রিভাইজ হওয়ার প্রয়োজন। ডেফিনেটলি এটা মানে শান্তি চুক্তি যেটা আছে সেটা তো চুক্তি, এটা একতরফা ভাবে একটা অটোক্রেসি। তারা জনগণের কথাকে পার্লামেন্টে এটা আলাপ হয়ে প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং এটাকে তো জনগণও মেনে নিতে পারে না। আর বিপ্লবোত্তর এই পরিবর্তনের পরে ডেফিনেটলি এটাকে রিভিউ করা দেশপ্রেমিক সব শক্তিগুলোর, শুধু বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্টের না, দেশপ্রেমিক সব শক্তিগুলো এইগুলো দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, ম্যারিটাইম কোয়েশ্চেন, আমাদের বঙ্গোপসাগরের যে অধিকার, সম্পদের উপর অথবা এই যে ডেলিমিটেশন বা চিহ্নিতকরণ, ঠিক একইভাবে হিল টেক্সের যে তথাকথিত চুক্তি হয়েছে সেগুলোকে রিভিউ করবে। তবে সেগুলো অবশ্যই আন্তর্জাতিক আইনের রীতিনীতি মেনেই করতে হবে, এবং সবার সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে সেগুলো জাতিসংঘের মাধ্যমে হওয়া বাঞ্ছনীয়। আর প্রথমে দ্বিপাক্ষিকভাবে আলোচনা করা উচিত, নিজের দেশের ভিতর সেগুলো প্রথমে তুলে ধরা উচিত, এবং আমাদের জাতিকে এই প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে। বিচ্ছিন্নভাবে যদি আমরা 2-3 শিবিরে বিভক্ত হয়ে যাই তাহলে এইগুলো প্রতিষ্ঠিত হবে না। আমাদের মধ্যে ওই জিনিসটাই আসলে সবচেয়ে প্রবল, আমরা অল্পতেই বিভক্ত হয়ে যাই, ছোট ছোট মতামতেই আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিজেদের মত প্রতিষ্ঠার একটা চেষ্টা চালাই। এক্স্যাক্টলি, মোস্ট আনফরচুনেট, সবচেয়ে দুর্ভাগ্যজনক। যথার্থই বলেছেন। আপনার জীবনের সবচেয়ে ভালো অংশটা মনে করেন কোন সময়কে? সবচেয়ে ভালো, অথবা যদি বলি সাফল্য। সাফল্য তো সবকিছু, মানে আমার বিভিন্ন পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, বোর্ডে স্ট্যান্ড করেছি, রেজাল্ট হয়েছে, এইগুলো একটা। তারপর ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক হলো, যেটা আমার চেরিস্ট কি ছিল, ড্রিম ছিল, স্বপ্ন ছিল। ঢাকা ইউনিভার্সিটি আমি টিচার হলাম, পিএইচডি করে ফিরলাম আমি, সেটা আমার। তারপর আমার এই বিয়ে শাদী, আমার সন্তান, তারাও আমার এক একটা সফলতা, অনেক আল্লাহ প্রাপ্তি দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আল্লাহর দেওয়া 3 সন্তান। আমার বড়টা ছেলে, সে একজন সার্জন, পেডিয়াট্রিক সার্জন। আচ্ছা। সে একটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো সে হলো কি এমএস করেছে পেডিয়াট্রিক সার্জারিতে। আর 2 নম্বরটা ডাক্তার, সে এমবিবিএস এর পরে কানাডায় চলে যায়, সেখানে হায়ার স্টাডি করেছে। তো সেখানের মধ্যে সে হলো অডিওলজিস্ট স্পেশালিস্ট। তো সে মেয়ে। তো 2জন ডাক্তার, 3জন ইকোনমিস্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছে, এখন ডেটা সায়েন্সে পড়াশোনা করছে, মেয়ে। তো আমার 3জন, ওরা পড়াশোনায় সফল, শুকর আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ, তিনিও ঢাকা ইউনিভার্সিটি এলএলবি LLM ল ডিপার্টমেন্ট থেকে, এখন তিনি একজন শিক্ষক, যে আর্লি চাইল্ড স্পেশালিস্ট। শি ইজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর, মানে ইন এ প্রাইভেট কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, মানাত ইন্টারন্যাশনাল কলেজে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর। আচ্ছা, আমরা যদি জানতে চাই, আপনি একজন মানুষ, রক্ত মাংসের মানুষ, আপনার যেমন প্রভূত জ্ঞান, মানে আপনি পড়াশোনাই করে এসেছেন, সারা জীবন গবেষণা করে এসেছেন, কিন্তু তারপরও মানুষ হিসেবে আপনার নিজের চোখে আপনার সবচেয়ে বড় ত্রুটি কোনটি? ত্রুটি তো মানুষ তো ভালো মন্দ নিয়েই, অবশ্যই। হ্যাঁ, ত্রুটি হলো কি যে আমি ডিসিপ্লিনড না। আমি যে
টাইম এটা মানা উচিত শিক্ষকের হলো কি খুবই গ্রামারের না, এইটা হলো কি আমার একটা বড় ত্রুটি। আমি যখন পড়ছি তো পড়ছি, রাত কখন পার হয়ে যাচ্ছে, আবার কখনো যে আমি আড্ডা দিচ্ছি। ছাত্র জীবনে তো আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, খুব আড্ডাবাজ ছিলাম, তো এইগুলো খেলা দেখছি তো খেলা দেখছি। তো এভাবে এগুলো লাগে আমার যে টাইম ম্যানেজমেন্টে আমার সবচেয়ে বড় ত্রুটি। মানুষের তো অনেক ত্রুটি থাকে। আর আরেকটা হলো কি যে মানুষ ভবিষ্যতের জন্য টাকা পয়সা বা কেরিয়ারের জন্য একটু ধনী হওয়া, গাড়ি টাড়ি, এগুলো আমার গাড়ি নেই, বাড়িও নেই, সব কিছু। আপনার দৃষ্টিতে আপনার সবচেয়ে বড় গুণ কোনটি? গুণটুন আমি জানি না, তবে আমি একটা হলো কি যে আমি দেশের জন্য আমার ঘুম থেকে উঠেই দেশের জন্য চিন্তা করি, ঘুমাতেও যাই, এবং হলো কি যে দেশের জন্য আমরা এই যে এই মাহমুদ ভাইয়ের মতো জীবন দিয়ে দিতে আমরা কি। একদম যখন ছোট ছিলাম তখন আমরা পড়তাম আর কি, প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু। তো আপনি বলার চেষ্টা করছেন যে এটা আমার মধ্যে আছে, এটা তো আসলে বিশাল একটা গুণ, বিশাল একটা গুণ, গ্রেট ভার্চু বলা হচ্ছে। শখ কি বা অবসরে কি করেন? ওই যে পড়া, আমার বাসায় মানে কয়েক হাজার বইয়ের লাইব্রেরি আছে, আমার তার কোনো কিছু নেই। ধরেন কয়েক হাজার লুণ্ঠিত হয়ে গেছে, কিন্তু কয়েক হাজার এখনো আছে এই বইগুলো। আরেকটা হলো কি যে আমি গ্রামকে খুব পছন্দ করি। আমি জন্মেছি নিসর্গের কাছে, মালনেশ্বর চা বাগান, তো সেখানের মধ্যে সবুজের কাছে। তো আমি সবুজের কাছে ফিরে যাওয়া, এটা আমার খুবই, যে সমুদ্রে যাওয়া, পাহাড়ে যাওয়া, চা বাগানে ঘুরে বেড়ানো, তো এইগুলো হল গিয়ে আমার শখ। আর আমার মানে ফ্যামিলির সাথে মানে সুন্দর যে কোয়ালিটি টাইম বলা হয় সেটা আমি খুব পছন্দ করি। আর পড়াশোনাটাই মেইন, হলো কি পড়াশোনার মধ্যে আনন্দ আমি পাই। গান, মুভি, কোনো আগ্রহ? হ্যাঁ, গান তো আমি ছোটবেলা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এইগুলো খুবই শুনতাম। কবিতা? ইদানিং যেগুলো ক্লাসিক যেগুলো, সেগুলো কি করি। আর এই যেসব গজল, সেগুলো আমি কি করি। আর সাহিত্য চর্চা যদি বলেন, আমার এগুলো চেঞ্জ হতে থাকে। এই আসাদুজ্জামান খান গালিবের আমি কি শুনছি, তারপর যে রুমির সাহিত্য, সেগুলো ইদানিং পড়াশোনা করছি। আর গালিবের যেসব গজল, সেগুলো শুনি। আর অন্যান্য যারা এরকম, যেমন আতিফ আসলাম শুনে থাকবেন, একজন প্রবাল, হ্যাঁ। তো তারপর এই মানে যারা ভালো গান টান গায়, এদেরগুলো আমি শুনি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যেও এতটা সময় দিয়েছেন, এবং আমরা আসলে সমৃদ্ধ হলাম আপনার সাথে কথা বলে। আপনাকেও ধন্যবাদ, এবং আমার দেশ কর্তৃপক্ষকে, বিশেষ করে মাহমুদ ভাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি। দর্শক, আজ আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই। আগামী রবিবার সন্ধ্যে ঠিক 7টায় আবারও আপনাদের সামনে হাজির হব আরেকজন গুণী মানুষের জীবনের গল্প শোনাতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।